আপনারা জানেন গত 12 তারিখ কুলাউড়া থানায় নাফিসা আক্তার আঞ্জুম নামে একজন ক্লাস 10-এ পড়া একজন ছাত্রী, সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার থেকে ফেরত আসার সময় থেকে সম্ভবত আমরা যে টাইমটা পেয়েছি সেটা হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমাদের কুলাউড়া থানায় একটা জিডি করে। তো জিডির প্রেক্ষাপটে আমরা তদন্ত করি। এখানে সাব ইন্সপেক্টর হাবিবুর রহমানকে তদন্ত দেওয়া হয়। এই পরবর্তীতে আমরা 14 তারিখ আমরা খবর পাই যে তার বাড়ির পাশেই, যে আঞ্জুমের বাড়ির পাশেই একটা নালা আছে, নালার ওখানে তার ডেড বডি পাওয়া যায়। তো ডেড বডি পাওয়ার পরে আমাদের সন্দেহ হয়, যেহেতু নিখোঁজ হয়ে যাওয়ার পরে এই ডেড বডিটা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এসপি স্যার খুব গুরুত্ব দিয়ে আমাকে এবং সদর সার্কেল আজমল, সে অতিরিক্ত দায়িত্বে কুলাউড়া সার্কেলে আছে, আমরা দুজনে ওখানে যাই। সাথে অফিসার ইনচার্জ ছিল, ইন্সপেক্টর তদন্ত সুদীপ্ত সহ অন্যান্য সকল টিমকে আমরা এখানে এঙ্গেজ করি। এঙ্গেজ করার পরে আমরা ডেড বডির সাথে সাথে ওই এলাকার লোকজন, বিশেষ করে যে এখানে যেহেতু ক্লুলেস, এখানে কোনো ক্লু আমরা পাই নাই, তো ক্লুলেস যেহেতু আমরা প্রায় 5 থেকে 6টা টিম করছি। 6টা টিম করার পরে আমাদের এখান থেকে সদর থানা থেকে যারা ভালো কাজ করে, সাব ইন্সপেক্টর হিরণ ছিল, সাব ইন্সপেক্টর জয়ন্ত, তারাও গেছে। আর এই কুলাউড়া থানার আরো সব সাব ইন্সপেক্টর টিম করি। টিম করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এলাকার সম্পর্কে বা এলাকার কোনো খারাপ লোক আছে কিনা সবকিছু অবজারভেশন করে আমরা 6টা টিম করার পরে সবাই জিজ্ঞাসাবাদ করছে এলাকার লোকজনদেরকে। তো আমরা আস্তে আস্তে কিছু তথ্য পেতে থাকি। তো ওখানে আমাদের সন্দেহ হয় যে এলাকার তথ্য ভিত্তিতে, তারপর হচ্ছে ঘটনাস্থল, তারপর যেখান থেকে আমরা আলামত উদ্ধার করছি, এই সবকিছু মিলে আমরা একজনকে সন্দেহ করি, জুনেল মিয়া। সেও একদম ভিকটিমের যে বাসা এবং জুনেল মিয়ার বাসা পাশাপাশি, ওখানে সর্বোচ্চ 50 থেকে 100 গজ হতে পারে। তো তার প্রিভিয়াস যে হিস্ট্রি, তার যে কার্যকলাপ গুলা একটু সন্দেহজনক ছিল। এরকম নারীগঠিত কিছু বিষয় আগেও ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। আর তাকে যখন আমরা আটক করি, তার মোবাইলে আমরা দেখতে পাই যে একটা যে গুগল যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে তার ফোন সাইটে তার যাওয়ার ব্যাপক আমরা ব্যাপকতা দেখি। তখন থেকে আমাদের সন্দেহ আরো বাড়তে থাকে। আমরা জিজ্ঞাসাবাদ করি ওখানে বিকাল 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করি। সে অনেক কিছু স্বীকার করে, আবার স্বীকার করে না। তো এক পর্যায়ে আমাদের এসপি স্যার নিজেই বললেন যে তোমরা এসপি অফিসে চলে আসো, আমরা এখানে জিজ্ঞাসাবাদ করি। তো ওখানে এসপি স্যার আমরা এখানে নিয়ে আসার পরে স্যারের উপস্থিতিতে স্যার আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত 12টার সময় সে স্বীকার করে যে পুরো ঘটনাটা আমাদের কাছে খুলে বলে, এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে পরবর্তীতে ওখানে লোকাল কিছু মিডিয়া ছিল মনে হয়, তৎক্ষণাৎ, আর স্থানীয় লোকজনের উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমরা এই যে ভিকটিমের যে পরিহিত বোরকাটা আমরা ওই লাস্ট যেখানে পাই, তার পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশে একটা নির্জন জায়গা থেকে এটা উদ্ধার করি, এবং পুরা ঘটনার কাছে আমাদের সামনে ব্যাখ্যা করে যে কিভাবে এই মেয়েকে মারে। মূলত এই মেয়েটাকে সে করার জন্য, ধর্ষণ করার জন্য, তার সাথে সম্পর্ক করার জন্য তার কাছে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে এই বিষয়গুলো প্রশ্ন দেয় নাই। সে তখন পিছন থেকে ঝাপটা ধরার পরে সে চিৎকার করে। এই চিৎকার করাতে সে তার মুখ বন্ধ করে গলা দিয়ে তাকে হত্যা করে। এই হচ্ছে মূল বিষয়। এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান, ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার মূল টার্গেট, যে সে সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয়। সকালবেলা সাধারণত মানুষজন একটু কম বের হয়, রাস্তাঘাটে কম লোক থাকে। আর যে জায়গাটা ছিল সেটা একেবারেই নির্জন জায়গায়। ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল, না দেখলে আমরা আপনার যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল, তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও, ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল, কি একটা জঙ্গল দিনের বেলায়। সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে রেপ করতে তো পারেনি। পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে, কিন্তু সেখানে সেই সময়টা রাখার পর তার বাড়ির পাশে ওখানে ফেলে। কিন্তু দিনের বেলায়ও আসলে ওই জায়গায় দেখা সম্ভব না, যদি কারণ মানুষের তো সবসময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না। তবে এক্ষেত্রে
সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন সাধারণ মানুষ। আমাদের যে পুলিশের পোশাক বলে না, আমাদের যে বিভিন্ন শ্যাডো ইনভেস্টিগেশন আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে, মানে এলাকা সম্পর্কে একটা মানুষ ভিজিট দেয়, খুব সাবলীল ভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে। যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে, কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায়, এই সাধারণত এরকম চরিত্র কার, এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরেও যে একটা সহযোগিতামূলক মনোভাব, সেটার কারণেই কিন্তু আমরা তাকে টার্গেট করেছি। আর এই তো খুবই শক্ত মনের, কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা 6টা ঘটনা পেয়েছি, ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি। সেই ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপটে ধরে, কারণ ইয়াং মেয়ে রাস্তাঘাটে একা ফেলে পিছন থেকে। তো মানুষ তো আসলে লজ্জার ভয়ে, সম্মানের ভয়ে কাউকে বলেনি। অনেক সময় স্থানীয়ভাবে এটা আবার সমঝোতাও হয়েছে। তো যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছি, তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি। সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে, তো বোরকা কোথায়, বোরকা থাকতে হবে, যেহেতু বোরকা পরে মেয়েটা বেরিয়েছে। পরবর্তীতে সে হত্যা করে বোরকাটা ওখানে কবরস্থানের পাশে একটা ওয়াল ছিল, ওয়ালের পাশে রাখছে। তখন কয়টা বাজে? রাত 12টা বা 12:30 বাজে মনে হয়। এই সময় আমাদের কাছে স্বীকার করলেন। তখনই কিন্তু সবাই গেলেন। আমার বললাম যে এখানে প্রেসের যদি লোকজন থাকে ওখানে দেখো, স্থানীয় সবার উপস্থিতিতে আমরা করছি। এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ। তার ওয়াইফ আছে, আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে, এই সুযোগে সে এলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল, সেটা পারেনি। যাই হোক, আমরা এইরকম একটা খুনি, এরকম একটা ঘৃণিত কাজের জন্য যাকে আমরা আটক করেছি, আমরা আসলে নিন্দা ছাড়া কিছু নিন্দা জ্ঞাপন করি। এবং আমরা বিশেষ করে আমাদের যারা প্রেসের ব্যক্তি আছেন এবং স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষ, তারা আমাদেরকে বেশ এই মামলা ডিটেকশনে সহযোগিতা করেছে। পুলিশ নামাতে আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি। আমাদের মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিকভাবে আপনাদের এই বিষয়টা আরো মানুষের কাছে প্রচার করা দরকার, যে মানুষের এই ঘৃণিত চিন্তা এটা সমাজ থেকে বের করার জন্য আমরা যেন সমাজের জন্য এই সমস্ত ব্যক্তি বা এই ধরনের মানুষ যেন কোন রকম কোনো অবস্থাতে যেন আশ্রয় প্রশ্রয় না পায়, সেটা পলিটিক্যাল শেল্টারে হোক, আর ধর্মীয় শেল্টারে হোক, আর সামাজিক সংগঠন হোক, কোন সংগঠনেই যেন এই সমস্ত ব্যক্তিদের যারা ব্যক্তিগতভাবে এই ধরনের মানসিকতা, তাদেরকে যেন শেল্টার না দেওয়া হয় এবং তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এবং আপনাদের সহযোগিতায় আমরা আসলে এমন একটা বিষয়ের উদ্ঘাটন করেছি। পরবর্তী কার্যক্রমের জন্য আমরা তাকে আদালতে সুপর্দ করব। এখন পর্যন্ত যে কথাগুলো বলতেছি সেটা হলো যে অ্যাকিউজ তার বক্তব্যটা বলতেছে। যেমন এখনো ডাক্তারের মতামত এখন আমরা পাইনি। ডাক্তারের মতামতটা পেলে তারপরে তাকে কোনো বিষ খাওয়ানো হয়েছে কিনা সেটাও তখন জানা যাবে। মানে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত বিষয়গুলো পেয়েছি সেইগুলোই আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। এবং ওনার সঙ্গে কথা, বিশেষ করে যে অ্যাকিউজডকে আমরা যে আটক করেছি তার যে বক্তব্য, এগুলোর আলোকে আর কি আমি আপনাকে এই মেসেজগুলো আর কি দিচ্ছি। যাকে আটক করা হয়েছে তার নাম জুনেল মিয়া। আমি কিন্তু প্রথমে বলেছি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন আপনারা। যেমন মেয়েটা কখনো কিন্তু মোবাইল ব্যবহার করে না, তার প্রেমের সম্পর্ক নেই। আমরা সবসময় যেন একটা ঘটনা হলে যে প্রেম করছে কিনা, কোথাও হারিয়ে গেছে কিনা, মোবাইল ব্যবহার করে কিনা, কোনো কিছুই না। শুধুমাত্র স্থানীয় মানুষ যে একটা মেয়ে হারিয়ে গেল এবং তার একটা লাশ পাওয়া গেল, তাহলে তাকে তো এই লাশটাতে সে তো একটা সুস্থ সবল একটা মেয়ে, এই সুস্থ সবল একজন মেয়েকে এখানে ফেলে রাখলো কে, মানে মেরে ফেললো কে? এই ধরনের কোন খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারে কারা? স্থানীয় মানুষ কিন্তু বিভিন্ন রকম বলছে যে এই ধরনের জুনেল মিয়া সম্পর্কে কিছু তথ্য দিয়েছে, যে প্রিভিয়াস ওই এলাকা 5 থেকে 6টা ঘটনা আমাদেরকে বলছে। মানে তারা কিন্তু গোপনে আমাদের টিম কাজ করতেছে যে জুনেল মিয়া কিন্তু মেয়েরা চলাফেরা করলে, ওখানে একটা মেয়ের নাম আমি এখানে প্রকাশ করতে পারবো না, মেয়েটার সঙ্গে গত 3 দিন তাকে ফলো করতেছে।
সে মেয়েটা কিন্তু বলছে গত 3 দিন আমাকে ফলো করতেছে, সেও তো তার এই টার্গেট হয়ে যেতে পারতো। আমরা তার নাম আমরা প্রচার করবো না, সে আমাদেরকে হেল্প করেছে। মানে আমাদের কথা হচ্ছে ওই এলাকায় খারাপ কাজ করার জন্য কি কোন কোন ব্যক্তি আসলে এই ধরনের স্বভাবের, এরকম চরিত্রের, এবং মেয়েটা যে সময় হারিয়েছে ওই সময় থেকে ক্লাস এই সকাল 9টা 9:30 পর্যন্ত তাকে কোন কোন জায়গায় দেখা গেছে, দু একজন ব্যক্তি আমাদের কাছে সেরকম ইনফরমেশন দিয়েছে। সেটার হিসাবে আমরা ঠিক আছে স্টার্ট করি। স্টার্ট করতে গিয়ে আমাদের কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আর কি সে স্বীকার করতে বাধ্য হয়েছে। সে আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক তথ্য দিয়েছে। প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু যাচাই করেছি, প্রত্যেকটা মিথ্যা। কারণ একজন যখন কোনো তথ্য দিবে আমরা তো যাচাই করবো, গায়ের জোরতে কিছু করবো না। দেখেছি প্রত্যেকটা তথ্য সে মিথ্যা, তার সত্য কোনটা সত্য শেষে দেখা যাচ্ছে সে হত্যা করেছে এবং শেষে বোরকা কোথায় ফেলে রাখছে, পরে সেখানে এখন রাত্রে আমরা উদ্ধার করছি। প্রাথমিকভাবে ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি, ডাক্তার এগুলো সম্পর্কে রেপ হয়েছে কিনা ডাক্তারের মতামত আমরা এখনো পাইনি। তবে ডাক্তারের মতামত পেলে আর সুস্পষ্ট মতামত পেলে আমরা এটা বলতে পারবো সে আসলে রেপ হয়েছে কিনা। তবে রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। এটা হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে, বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। আমরা যখনই লাশ পেয়েছি ওখানে দেখতে লাশের সন্ধান পেয়েছি, লাশের সন্ধান পাওয়ার পর থেকেই আমরা 4 ঘন্টার ভিতরে কিন্তু আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় খারাপ ব্যক্তি যে তার আচরণ এটা দেখে কিন্তু আমরা 21কে আমরা কিন্তু সন্দেহ করি। তারপরে আমরা মূল বিষয়টা রাত্রে বিশেষ করে জুনেদ মিয়াকে আমরা ওখানে মানুষের যে ওই এলাকায় ঘোরাফেরা করছে এবং তার যে প্রিভিয়াস সে যে এই কাজগুলো করছে এরকম স্বভাব আছে, সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে, এবং সেই হিসেবে আমরা পরবর্তীতে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আরো এভিডেন্স আছে সেগুলো কালেকশনের চেষ্টায় আছে। মানে কোন রকম বিলম্ব ছাড়া যত দ্রুত সম্ভব আমরা মামলা চার্জশিট দিতে পারবো। এখানে দেরি করার কোনো সুযোগ নেই। ইনভেস্টিগেশন একেবারে শেষ পর্যায়ে বলা যায়, শুধু রিপোর্ট গুলো পাবো আমরা দিয়ে দেবো।